প্রিয় দর্শক, আজ আমরা কথা বলতে এসেছি সাত কলেজের জন্য সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক অধ্যাপক এ.কে.এম. ইলিয়াসের সঙ্গে। সম্প্রতি তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ আমরা স্যারের নতুন দায়িত্ব গ্রহণ, সাত কলেজের বর্তমান অবস্থা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সার্বিক পরিস্থিতি নিয়ে মুখোমুখি হয়েছি। আপনি দায়িত্ব গ্রহণের পর আপনি একসঙ্গে ঢাকা কলেজের অধ্যক্ষ, একইভাবে এখন সাত কলেজের যে অন্তর্বর্তীকালীন প্রশাসন, এই প্রশাসনের দায়িত্ব আপনাকে একসঙ্গে পালন করতে হবে। দুটি দায়িত্ব পালনে আপনি কোনো জটিলতা হবে বলে মনে করেন কিনা? না, আমি এটাতে কোনো জটিলতা মনে করিনি, এই জন্য যে ঢাকা কলেজ আমি কিছুদিন তো প্রিন্সিপাল ছিলাম, সেই কাজগুলো করে কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। আর এই সাত কলেজের অধ্যক্ষরা বেশিরভাগই আমরা একই সময়ে নিয়োগপ্রাপ্ত। এদের আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা খুবই আন্তরিক। তো আমরা যখনই যে কাজটা করি সেটা সকলের সাথে আলোচনা করে করি, তখন সবাই যখন সম্মত হয় সেটা খুব ইজিলি হয়। অন্য কলেজের আলাদা দেখার কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেক কলেজের ছাত্র আমাদের ছাত্র মনে করি। এবং এখানে যেটা হবে যে হেল্প ডেস্কে যখন কাজ হবে, 7টা কলেজে 7টা হেল্প ডেস্ক থাকবে, সেখান থেকে আর ছাত্রকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন হবে না, যদি আমরা এটাকে সঠিকভাবে কার্যকর করতে পারি। এই শিক্ষকদের সাথে, কর্মচারীদের সাথে এবং প্রয়োজনীয় ছাত্রদের সাথে আবার একটা সংযোগ স্থাপন, যেটা জনসংযোগের কথা বলি, সেটি করলে আশা করি ছাত্রছাত্রীদের অনেক বেশি ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং সেই সাথে সাথে শিক্ষক কর্মচারীদেরও ধারণাটা স্বচ্ছ হবে যে বিশ্ববিদ্যালয় হবে সেটা সম্পর্কে। নতুন যে প্রশাসনটা গঠন হয়েছে, এটার প্রশাসক আপনি, এই প্রশাসনের গঠন ক্ষমতা কার্যাবলী কেমন হবে? আপনাকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা? বার্তা যেটুকু ওইখানে সিন্ডিকেট থেকে যেটি পাস হয়েছে সেটি হলো আমাদের কার্যক্রমের মূল চালিকা শক্তি। সেখানে এই সাত কলেজের যে কাঠামোটা হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন 3 জন, আর ইউজিসির প্রতিনিধি 1 জন, আমি সহ, এবং সাত কলেজের অধ্যক্ষরা সবাই থাকবেন। এই কাঠামোতেই সমস্ত কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। সেখান থেকে কার্যক্রম পরিচালিত হলে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের যে কোনো সমস্যা তার কলেজ থেকে হেল্প ডেস্কের মাধ্যমে সমাধান হবে। ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জরুরি দরকার, আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়টা, সেটিকে সাধন করা। এটি যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি, তবে আমরা ইতিমধ্যে তাদের সাথে যে কার্যক্রমগুলো করেছি সেখানে তাদের আন্তরিকতা যথেষ্ট আগ্রহ নিয়ে তারা করছেন, এবং আমরা সাম্প্রতিক একটি সমস্যা নিয়ে যেদিন বসছি সেদিনই সমাধান হয়ে গেছে। তো আশা করি সামনে এরকমভাবে যদি আমরা করি, ছাত্রদের কোনো সমস্যাই আর থাকবে না। এখন যে প্রশাসন গঠিত হয়েছে, এইখানে কি নতুন কোনো জনবল প্রয়োজন আছে কিনা, বা আপনি মনে করেন কিনা যে আসলে জনবল সংকট হইতে পারে? জনবল কিছু তো অবশ্যই লাগবে, কারণ যখন এখান থেকে কাজ হবে, যে অস্থায়ী কার্যালয় হিসেবে ঢাকা কলেজকে নির্বাচন করা হয়েছে, এখানে কিছু জনবল অবশ্যই লাগবে। কারণ যে কার্যক্রমগুলো হবে সেটা এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা নেওয়া, অথবা আমাদের থেকে অন্য কলেজগুলোতে স্থাপন, এইখানে এসে যেন কোনো বিড়ম্বনায় পড়তে না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে, তাদের ছাত্রদের সংখ্যা আর সাত কলেজের ছাত্র সংখ্যার অনুপাতটা অনেক বেশি, যার জন্য সেটার জন্য আলাদা কোনো কাঠামো না থাকাতে এই জটিলতা একটু বেশি হয়েছে। এখন সেটাকে যদি আমরা মাথায় নিয়ে কাজ করি, আশা করি এই ক্ষেত্রে এই জটিলতা পরিহার করা যাবে। তবে জনবল অবশ্যই লাগবে, তো সেটার জন্য আমরা চিন্তা করছি যে কতটা লোক নিয়ে আমরা কাজটা করতে পারি। সেই প্রস্তাবনা দিলে তারা সেটা ব্যবস্থা নেবেন। ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে মন্ত্রণালয় এই ব্যাপারে আশ্বস্ত করেছে। এই প্রশ্নের মেয়াদ নিয়ে স্যার আসলে শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন ছিল, সেখানে স্পষ্ট কোনো বার্তা আসলে যেই কথা বলা হয়েছে সেখান থেকে আসলে নেওয়ার সুযোগ নেই। আমি যদি এটা আপনাকে মন্ত্রণালয়ের কোডটা একটু শোনাই, মেয়াদ সম্পর্কে যেটা বলা হয়েছে, অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলতে আপনাকে বোঝানো হয়েছে। এখান থেকে আসলে স্যার কোনো পরিষ্কার বার্তা বোঝা যায় না যে আপনার আসলে মেয়াদ কতদিন থাকবে। মেয়াদ 2 বছরে যেটা দেয়া হয়েছে, এটা হলো কম বেশি হতে পারে অবস্থা বুঝে। তবে সেটা হলো যে এখনই বেশি করার সুযোগ নাই, কারণ বলে দেওয়া হয়েছে 2 বছর। তার আগে যদি কাজ, যেই পরবর্তী যে ইয়েটা হবে বিশ্ববিদ্যালয়ের কাঠামো, সেটি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে হয়তো এই পদের আর প্রয়োজন নাও হতে পারে। সেই ক্ষেত্রে সরকার যেটা ভালো মনে করবেন সেই ব্যবস্থা অবশ্যই সরকার নেবেন। তার আগে আমাদের যে কার্যক্রমটা, সেটার অগ্রগতি উপর নির্ভর করবে এর মেয়াদ, আমার মনে হয় আর কি। তার সরকার তো তার পক্ষে যে ব্যবস্থাটা, সেটা অবশ্যই তাদের
ক্ষমতা তাদের কাছে থাকবে এটাকে যে কোনো পরিবর্তনে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে কবে শুরু হতে পারে এই বিষয়ে ইউজিসি সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বার্তা? কার্যক্রমের দুইটা ধারা, একটা হলো আমাদের বর্তমান যে চলমান যে শিক্ষার্থী আছে শিক্ষা কার্যক্রম, এটাকে একটা ধারা। আরেকটি ধারা হলো নতুন ভর্তি এবং নতুন বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য যে অফিসিয়াল কার্যক্রম অথবা আইনগত যে কার্যক্রম, সেটা এই কাজগুলা সাইমেলটানেসলি করতে হবে যাতে একটার জন্য আরেকটা কোনোভাবে আটকে না থাকে অথবা বাধাগ্রস্ত না হয়। তো সেইটার জন্য দরকার কিছুটা জনবল, যেটি ইউজিসির সাথে কথা হয়েছে। সেই প্রস্তাবনা আমরা দিলে ওনারা এই ব্যবস্থা নেবেন। এটা আমরা প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাথে কিছু বিনিময় করে অথবা নতুন নবনিয়োগের চেয়ে বেশি সুবিধা হবে। এই কাজে যারা অভিজ্ঞ তাদের 2-3 জন সাথে নিলে কাজটাকে আরও বেশি সহজে করা সম্ভব হবে। বাকি নির্দিষ্ট কোনো স্যার বলা যায় না যে এই সময়ের মধ্যে আমরা এই যে এইবারের যে ভর্তিটা, এইটা 15 তারিখের খোলার পরেই আমরা এটা নিয়ে একটা বিজ্ঞপ্তি দেওয়ার চিন্তা করেছি বা আলোচনা করেছি। বিজ্ঞপ্তিটা হলেই আমাদের অন্য যে টাইম শিডিউলটা সেটাকে আমরা একটা এগিয়ে নিতে পারবো, কারণ ওই কার্যক্রমটা শুরু হলেই এই বিশ্ববিদ্যালয়ের বাকি কাজ দ্রুতগতিতে আগাবে। আইন বিধি প্রণয়নের ক্ষেত্রে যেটা হয় যে ওদের একটা সময়সীমা আছে, সেটি হয়তো তারা যেটা ধরছে এটা তার চেয়ে আর একটু দ্রুততম সময়ে করা সম্ভব বলে ইউজিসি আশ্বস্ত করেছে। স্যার, শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা দাবি ছিল, দাবিটা আপনাকে আমি বলছি। বর্তমানে 7 কলেজে 4 থেকে 5টি নিয়মিত বেঁচে শিক্ষার্থী রয়েছেন। 7 কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন যারা করেছেন তারা সবাই নিয়মিত শিক্ষার্থী ছিলেন। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করা হয়েছে, নিয়মিত এসব শিক্ষার্থীরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো সুফল পাবে না বলে তারা আশঙ্কা করছেন। এমন পরিস্থিতিতে তারা যেন নতুন বিশ্ববিদ্যালয়ের সনদটা পায় এই দাবি জানিয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ চায় না। এই বিষয়ে এইটার ক্ষেত্রে আমাদেরকে একটু সময় নিতে হবে। সেটা হলো আমাদের নতুন যে বিশ্ববিদ্যালয় সেটা আইনটা পাশ হলেই আমরা এটার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনাটা পাব। কারণ ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন রূপান্তর হয় তারা কীভাবে সার্টিফিকেটের সনদটা পেয়েছে সেটা কম্পেয়ার করলে এটার জবাবটা আরও সহজ হবে। কারণ তখন কিন্তু 4th ইয়ারের পরীক্ষা হয়েছে কিন্তু ভাইবা প্র্যাকটিক্যাল বাকি ছিল। তারপরে তখন তাদেরকে যে সনদটা দেওয়া হয়েছে সেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে থাকে, এটা আমি একটু জেনে নিই, তাহলে এটা আরও সুস্পষ্টভাবে বলা যাবে যে এটা ওদের এই ইয়েটা ইজি নাকি যেটা ওরা আশঙ্কা করছে সেটাই ঠিক। আমার মনে হয় যে সেটা হয়তোবা সম্ভব হতে পারে। এই যে নতুন যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হচ্ছে, এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই শিক্ষক 7 কলেজে যারা বর্তমান শিক্ষক কর্মচারী আছেন তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, তাদের চাকরি থাকবে না বা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। স্যার, এই বিষয়ে কিছু বলবেন কিনা? আমরা এই কার্যক্রমের সাথে যাদের মাধ্যমে রূপান্তরটা করছে এটা হলো ইউজিসির বডি, ইউজিসির চেয়ারম্যান ডক্টর ফায়েজ আহমেদ স্যার, তারপর তানজিম আহমেদ। এই যে এদের মধ্যে ফায়েজ স্যার হচ্ছেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি ছিলেন, তারপরে উনি ইপিএসসির চেয়ারম্যান ছিলেন, বর্তমানে উনি ইউজিসির চেয়ারম্যান। তার এই বর্ণাঢ্য কর্মজীবনে তার সফলতার যে দিকগুলো আমরা দেখি, এইরকম মানুষের উপর আস্থা রেখে আমরা কাজ করতে যাচ্ছি। কারণ আমরা যে কোনো কাজ করতে গেলে কারো না কারোর উপর আস্থা রাখতে হবে। সেই জায়গাটায় আমরা চিন্তা করি যে ওনার যে বর্ণাঢ্য কর্মজীবন, উনি যে কথাগুলো বলেছেন আমাদের 7 কলেজ নিয়ে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে প্রত্যেকটা কলেজ তার স্বকীয়তা বজায় থাকবে। তো সুতরাং ওই আশঙ্কাটা অমূলক যে পদ থাকবে না, কারণ ওনারা বলেছেন সুস্পষ্টভাবে এই পদগুলো সংরক্ষিত থাকবে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণী যেটি পাঠদান চলছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ ঢাকা কলেজ 184 বছরের যে গৌরবময় অধ্যায় সেই উচ্চ মাধ্যমিকে থাকবে। অর্থাৎ উইন উইন সিচুয়েশন, এই দুইয়ের মধ্যে কারোরই কোনো কিছু হারানোর শঙ্কা নাই। এইভাবে ওনারা এই প্রতিশ্রুতিটা দিয়েছেন। এই আশঙ্কা দূর করার জন্য আমরা এই জাস্ট বিশ্ববিদ্যালয় কলেজ খোলার পরে 15 তারিখের পরে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে ইউজিসি সহ আবার বসার একটা চিন্তা করেছি। সেটি হলে এই আশঙ্কাটা অবশ্যই দূরীভূত হবে। অধিভুক্ত থাকাকালীন 7 কলেজের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় এককভাবে করেছেন। এখন অধিভুক্তি বাতিল হয়ে গেছে, এখন নতুন একটা প্রশাসন তৈরি হয়েছে। এই প্রশাসনের অধীনে ইউজিসি, ঢাবি এবং
নতুন যে প্রশাসন একসঙ্গে সমন্বয় করে কাজ করবে, এই সমন্বয়টা আসলে কীভাবে হবে? সমন্বয়টা হলো প্রশাসকের দায়িত্ব হলো এটার যে আহ্বায়ক হচ্ছেন তানজিমুদ্দিন স্যার এবং 7 কলেজের প্রিন্সিপাল। এর সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, তারপরে রেজিস্ট্রার এবং প্রবেশী, এবং অনলাইন ভর্তির ক্ষেত্রে অনলাইন ভর্তি কমিটির যে আহ্বায়ক উনি থাকবেন। এই সমন্বয়টা আমরা প্রতি সপ্তাহে সম্ভব না, প্রতি মাসে অন্তত একবার মিটিং হবে, যেটার মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং এটার কার্যক্রমটা সিদ্ধান্তের ভিত্তিতে গ্রহণ। এগুলা যদি আমরা প্রপারলি করি তাহলে কোনো কিছুই আমাদের সময়ের আগেই আমরা আশা করি পারবো। এই সমন্বয়ের অভাবে আসলে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ, এরপর থেকে আসলে সমন্বয়ের অভাবে ভোগান্তিতে ছিলেন আর কি। তো উল্লেখযোগ্য যদি বলি, ফল প্রকাশের দেরি, তারপরে ফলের সমন্বয়হীনতা, তারপরে হচ্ছে গণহারে ফেল, এই আরও শিক্ষার্থীরা একটা তালিকা দিয়েছেন 33 থেকে 35টা। এসব সমস্যার সমাধানে কী ধরনের উদ্যোগ নেবেন? আমরা যে বললাম যে সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় কমিটি যেটা কেন্দ্রীয় অন্তর্বর্তী প্রশাসনে, এর সাথে বসে আমরা প্রত্যেকটা বিষয়, প্রতিদিন তো বসা সম্ভব না, মাসে অন্তত একটা মিটিং আমাদের করতে হবে। পাশাপাশি যেই সমস্যাগুলোর কথা ছাত্রছাত্রীরা বলে, আমরা তাৎক্ষণিকভাবে ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো এই যে ফোর্থ ইয়ারের 2টি বিষয়, একটি হলো পদার্থ আর একটি হলো ইংরেজির একটি পেপার এবং পদার্থের একাধিক পেপার, যারা অধিক মাত্রায় ফেল করেছে তাদের বিষয়ে অতি দ্রুত আরেকটি পরীক্ষা নেয়। তো এই সংখ্যাটা বেশি হয়ে গেলে আমাদের বিপত্তি যেটা, কারণ যেখানে ক্লাস চলে সেখানে ক্লাস নিয়ে তারপরে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আমাদের আছে, যেটা অবকাঠামোর সমস্যা। তারপরে এই সংখ্যাটা 2টা সাবজেক্ট হওয়াতে আমরা বিশ্বাস করি যে একেবারে দ্রুততম সময়ে নিতে পারবো। রেজাল্ট দিতে যেটা হয়, যে খাতা বিতরণের জায়গাটা আমরা কভার করব, সেটা হলো এই 7টি সেন্টার থেকে খাতা বিতরণ করা গেলে অনেক সময়টা কম লাগবে খাতা দেখা। কারণ ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বা ঢাকা কলেজে আসা, তারপরে খাতা বিতরণ না করে আমরা কেন্দ্র থেকে বিতরণের চেষ্টা করব, যাতে সময়টা আমরা কভার করতে পারি। এবং ফলাফলের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে, আমরা অটোমেশনে যদি যাই, সেটা হলো ওএমআর সিস্টেমে, তখন রেজাল্ট আরেকটু দ্রুততম সময়ে সম্ভব। টেবুলেশনে বেশ অনেকটা সময় ব্যয় হয়, এই সময়টা তখন বাঁচানো সম্ভব হবে, তাহলে দ্রুততম সময়ে রেজাল্ট দেওয়া সম্ভব হবে। ঢাবির অধীনে 7 কলেজের একটি কলেজ অন্য কলেজে গিয়ে পরীক্ষা অংশ নিত, একাডেমিক যে ইয়ার ফাইনালগুলো, শিক্ষার্থীরা এখন থেকে এটা চাচ্ছেন না, শিক্ষার্থীরা চাচ্ছেন যে নিজের কলেজে নিজে পরীক্ষা দিতে। এইটা স্যার কোনোভাবে সম্ভব কিনা? এইটা এই মুহূর্তে এই যে প্রথম প্রশ্ন, তো এটা আমাদের আলোচনায় কোনোভাবে আসে নাই, কারণ সিদ্ধান্তটা এককভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো এটা আলোচনায় যখন আসবে তখন আমরা এটার ব্যাপারে সুস্পষ্ট মতামত দিতে পারবো। এমনিতে শিক্ষার্থীদের দাবি আসলে এটা ছিল, বিবেচনা করবেন কিনা? আমরা একটা জিনিস বলি, সেটা হলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য শিক্ষার্থীদের যেমন দায় দায়িত্ব আছে, শিক্ষকদেরও আছে। শিক্ষকদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো প্রক্রিয়ায় সহজতর হয়, সেটা করাটাই শ্রেয়, শিক্ষার্থীর উপকারে আসে। কিন্তু সেটা যদি ফলটা সঠিক না হয়ে ভিন্নতা আসে, তখন কিন্তু আবার বিড়ম্বনা হয়। আর একটা জিনিস দায়িত্ব পাওয়ার পরে প্রপারলি পালন করার একটা দায় আছে, সেই জায়গায় আমরা যেন সেই প্রপারলি দায়িত্বটা পালন করতে পারি। সেই জন্য ছাত্রদেরও সহনশীল মনোভাব নিয়ে পরীক্ষা এবং সমস্ত কার্যক্রম অংশগ্রহণ করতে হবে। কারণ পরীক্ষার মতো হওয়ার জন্য, কারণ একটা সময় ছিল যেটা আমরা বলি গণনকলের সময়, সেটা থেকে আমরা অনেক দিন আগেই পেরিয়ে আসছি। কারণ সকলেজে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত বাধাগুলো অনেক ছিল। এই ক্ষেত্রেও আমরা যখন দেখবো যে হ্যাঁ ওরকম, কারণ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের প্রতিষ্ঠানের পরীক্ষা নেই, এটাও যখন বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তখন ওই জায়গায় যেতে হবে আমাদের। ভর্তি পরীক্ষা নিয়ে স্যার প্রশ্ন, চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে? আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখবেন কিনা? এইসব শিক্ষার্থীরা কোন সিলেবাসের অধীনে ভর্তি হবে, মানে নতুন যে শিক্ষাবর্ষ আসছে এটা কোন সিলেবাসের অধীনে? নতুন এইবারের যে সিলেবাসে এটা হলো যে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অলরেডি আমাদের প্রায় 38,000 অ্যাপ্লিকেশন আছে, এটাকে আমরা সনাতন নিয়মে যেটা হয়েছে, কিন্তু এটা ভর্তিটা হয়ে যাওয়ার পরে আমরা এটা বিশ্ববিদ্যালয় হয়ে গেলে রূপান্তর করা সম্ভব। আর 2 হলো যে আমরা একটু চিন্তাভাবনা আমরা আলোচনা করেছি যে আমরা আগের বছরে একটা সুযোগ দিতে চাই, যারা
এখন তো নিয়ম হলো 1 বছর দিতে পারে, এর আগের বছরও যারা পরীক্ষা দিছে বা দেওয়ার সুযোগ পায়নি তারা যেন এবার পরীক্ষা দিতে পারে সেই প্রস্তাবনাটা আমাদের আছে। ভর্তি পরীক্ষার তারিখটা আমরা বিজ্ঞপ্তি প্রকাশে বিজ্ঞপ্তি আমরা জুন মাসের মধ্যে করবো ইনশাল্লাহ, এটুকু বলতে পারি। আচ্ছা স্যার, এই প্রশ্নটা সর্বশেষ যে কোশ্চেনটা এটা নিয়ে কথা বলেছেন, তাও আলাদাভাবে একটু জানতে চাই। বিষয়টা হচ্ছে 7 কলেজের কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন অন্যান্য কলেজের চেয়ে ঢাকা কলেজের প্রতি আপনার বেশি আগ্রহ থাকবে, আপনার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অন্যান্য কলেজ থেকে ঢাকা কলেজ বেশি সুবিধা পাবে যেহেতু আপনি ঢাকা কলেজের অধ্যক্ষ। এই ধরনের মানে কিছু কথা তুলেছেন কিছু সংখ্যক শিক্ষার্থী, এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা দেন। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে অধ্যক্ষ ঢাকা কলেজ অধ্যক্ষ এই জায়গাটা সীমাবদ্ধ, বাট যখন আমি প্রশাসক তখন আমার কাছে সকল কলেজের ছাত্ররা সমান মর্যাদা পাবে, এটা আমি দ্ব্যর্থহীনভাবে বলছি। এবং এটা না, শুধু অন্য কলেজের ছাত্ররা যখন আসবে তখন তারা অগ্রাধিকার পাবে আমার কাছে দেখা করা বা অন্য কোনো কাজে, এইটুকু আমি বলতে পারি। যে তখন ঢাকা কলেজের ছেলেরা অবশ্যই পরে ঢুকবে, কারণ যারা পাশের কলেজ থেকে দূর থেকে আসবে তারা আগে তাদের কথাগুলো বলার সুযোগ পাবে, এটা আমি দ্ব্যর্থহীনভাবে বলছি। কারণ ইডেন কলেজ অথবা বাংলা কলেজ অথবা তিতুমির কলেজ থেকে যিনি আসবেন যে ছাত্র, সে তো দূর থেকে কষ্ট করে আসছে, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে অগ্রাধিকার দেবো এই অর্থে তাদের কথাটা শুনে তারপরে ঢাকা কলেজ আসবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এ ব্যাপারে আমি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলছি যে অন্য কলেজ, যেমন আমি যখন প্রথম পরীক্ষাটা হয় 17 সালে প্র্যাকটিক্যাল ভাইবার মাসে আমি টেবুলেটর ছিলাম, সরাদি কলেজ অথবা কবি নজরুল কলেজের কোনো সমস্যা নিয়ে আসলে যাদের রেজাল্ট সমন্বয়ে প্রবলেম ছিল, আমি নিজে এখান থেকে রেজিস্টার বিল্ডিংয়ে রিক্সায় গেলে সময় বেশি লাগে, হেঁটে যেতাম, তাতে সময় বেঁচে যেত, কারণ জাম নীলক্ষেতে সবসময় পড়ে। তো সেটা সরাদি কলেজ, কবি নজরুল কলেজ, ইজেন কলেজ এটা কখনোই মনে করতাম না, এবং তারা শিক্ষকরা সেটা বলতেন যে এখানে গেলেই হবে। আমি নিজে গিয়ে সেই কাজটা করে দিয়ে আসতাম। তো আশা করি তাদের প্রতি আমি এই বার্তা দিতে চাই যে বাইরের কোনো ছেলে মেয়ে যখনই আসবে, অর্থাৎ এই 7 কলেজের যে কোনো, তখন ঢাকা কলেজে এসে আমি তাদের কথাটা আগে শুনবো, এটুকু আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক বিষয় অজানা বিষয় উঠে এসেছে, আপনার সময়ের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, এবং এই 7 কলেজের সকলের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন তাদের কথাটা সহজে বলতে পারেন, সে যেভাবে হোক, সেটা এসে হোক অথবা ফোনে হোক, আমি সেটাকে অবশ্যই আগে শুনবো। আমার কলেজের অর্থাৎ ঢাকা কলেজের আগে ওইটা শুনবো, এটা আমি আবারও দ্ব্যর্থহীনভাবে বলছি।